হ্যালো এভরিওয়ান, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইপিএসসি নামকরণ বা সোজা কথায় জৈব যৌগের নামকরণ। তো জানতে হবে আইপিএসসি বলতে আসলে কি বোঝায়। আইপিএসসির ফুল ফর্ম আমরা কি জানি, ছোটোবেলা থেকে জেনে আসতেছি যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো আইপিএসসির রুলসগুলো অনুসারে বা নিয়মগুলো অনুসারে যত ধরনের জৈব যৌগ আছে সেই বা হাইড্রোকার্বনগুলো আছে সেই হাইড্রোকার্বনগুলোর নামকরণ কীভাবে করতে হবে। সোজা কথায় কোনো একটা ফ্যামিলিতে যদি নতুন বাচ্চা আসে তো নতুন বাচ্চার নাম কি হবে সেটা নিয়ে যেরকম অনেক হাইপ তৈরি হয়, তো সেরকমটাই অনেকটা যে একটা জৈব যৌগ যদি আপনি দেখেন ওইটার নাম আপনি কি রাখবেন, চীনাদের মতো মানে চাইনিজরা যেভাবে নাম রাখে সেভাবে রাখবেন নাকি বাংলাদেশিদের মতো নাম রাখবেন, তো এগুলো নিয়ে অনেক কনফিউশন হইতে পারে। তো এই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্যই বেসিক্যালি আইপিএসসি কিছুর নিয়ম কানুন দিয়ে দিছে আর কি, যেটাকে আমরা রুলস বলি আইপিএসসির। তো ওই রুলসগুলো অনুসারে নামকরণগুলো করতে হবে আর কি, সোজা কথা এটাই। তো আমরা প্রথমে বোর্ডে অনেকগুলো জৈব যৌগের দেখেন ফিগার দেখতে পাচ্ছেন, তো এই ফিগারগুলোর নাম কিভাবে রাখবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত এখানে কতগুলো অ্যালকেনের যে যৌগগুলো আছে সেগুলো লেখা আছে। তো আসেন আস্তে আস্তে শুরু করি। তো শুরু করার আগে কয়েকটা ছোটোখাটো কথাবার্তা আপনাকে অবশ্যই বুঝতে হবে যে একটা জৈব যৌগের প্রধান শেকল কোনটা, কোনটা শাখা শেকল, শাখা শেকলগুলোর নাম কীরকম হয়। তো এই ছোট্ট জিনিসগুলো যদি বুঝতে পারেন তাহলে আশা করা যায় খুব কঠিন কোনো কাজ না। তো একটু মাথায় রাখেন, ধরেন এইটা যদি আমার একটা অ্যালকেন হয়, এই অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে বাদ দিই তাহলে একটা মূলক পাওয়া যায়। আবার এটাও যদি একটা অ্যালকেন হয় যে CH3 এখান থেকে যদি একটা হাইড্রোজেন আমি বাদ দিয়ে দিই তাহলে একটা মূলক পাওয়া যায়। তো এই যে মূলকগুলা, এই মূলকগুলোকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে এই মূলকটাকে আমি কি বলবো, এটাকে আমরা বলি মিথেন থেকে মিথাইল মূলক, এটাকে আমরা বলি হচ্ছে ইথাইল মূলক। এরপর যদি প্রোপেন থেকে কিছু একটা আসতো ওটাকে আমরা বলতাম প্রোপাইল মূলক। তো এই মূলকগুলো আমাদের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগবে। আচ্ছা, তো আশা করি এইসব ছোটোখাটো ব্যাপার আপনারা বুঝেন, যেহেতু অ্যাডমিশনের জন্য পড়াশোনা করতেছেন এই জিনিসগুলো অনেক আগেই শিখে আসার কথা। যাই হোক, তো প্রথম যে যৌগটা আছে এখানে একটু দেখেন, এখানে কি বলা আছে, এখানে একটা যৌগ আছে, যৌগটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিব শুরুতে, যে প্রধান শেকল কোনটা, শাখা শেকল কোনটা। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. ডেফিনেটলি এখানে আমরা কি বলবো, এটাকে আমরা প্রধান শেকল বলবো আর উপরের এই পার্টটাকে শাখা শেকল বলবো, ঠিক আছে। তো প্রথম যে কাজটা হবে যে প্রধান শেকলের কোন দিক থেকে আমি কাউন্ট করব, মনে রাখবেন যে দিক থেকে আমার শাখা শেকলটা কাছে সেদিক থেকে কাউন্ট করার ট্রাই করব। কোন দিক থেকে কাছে, ডেফিনেটলি বাম দিক থেকে যদি কাউন্ট করি তাহলে 1 2 3 4 5 6, আর যদি ডান দিক থেকে কাউন্ট করতাম তাহলে এটা আসতো 1 2 3 4, এটা 4 হইতো। তাহলে অবশ্যই বাম দিক থেকে কাছে, তো বাম দিকেরটাই ঠিক আছে। তো এটার নাম কি লিখবো, আমরা লিখবো 3 মিথাইল হেক্সেন। খুব সহজ জিনিস যে আমার 3 নাম্বার জায়গাটাতে শাখা শেকলটা আছে যার নাম মিথাইল এবং পুরো যৌগটার নাম হচ্ছে হেক্সেন। সিম্পল কাজ। আচ্ছা, পরের যৌগটা দেখেন, পরের যৌগটা সব থেকে বড় চ্যালেঞ্জ কি হতে পারে। এই যৌগটা যেহেতু একটু মিক্সড আপ টাইপের দেখতে, তো সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে এটার প্রধান শেকল কোনটা সেটা খুঁজে বের করা। তো খেয়াল করে দেখেন, যদি আমরা এই সোজা যাই তাহলে এখানে কার্বন আছে 4টা, 1 2 3 4। আবার যদি আমি নিচ থেকে উপরের দিকে যাই তাহলে কার্বন আছে 1 2 3 4, ঠিক আছে। তো আসলে সব দিক থেকে একই রকম আছে। তো আমি যদি একটু চেঞ্জ করাই দিই, ধরেন যে আমি যৌগটাকে একটু চেঞ্জ করলাম, লাইক এটাকে CH3 থেকে আমি লিখে দিলাম হচ্ছে C2H5 এখানে রাখলাম। আচ্ছা, যদি এই ছোট্ট চেঞ্জটা করি তাহলে দেখেন এখানে একটা বিশাল চেঞ্জ আসে, যে আমার তখন প্রধান শেকল কোনটা হয়ে যায়, প্রধান শেকল হয়ে যায় হচ্ছে এই সোজা যেটা। কারণ কি, এখানে আমার কার্বন নাম্বার সব থেকে বেশি। তাহলে এটাকে আমি মার্ক করতে পারি এভাবে যে এইটা হচ্ছে আমার প্রধান শেকল। ওকে, তো এটা যদি প্রধান শেকল হয়, ওকে, তাহলে আমাদের শাখা শেকল কোনটা হবে, এটা একটা বিগ কোয়েশ্চেন হতে পারে। তাহলে এটাকে প্রধান শেকল ধরে নিলে শাখা শেকল আমি লিখতে পারবো, আইদার এটাকে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো। আপনি কিন্তু এটাও বলতে পারেন যে ভাই আপনি চাইলে তো এইভাবে আসতে পারতেন, কি এভাবে আসতে পারতাম, কোনো সমস্যা নাই। তাহলে এটাকে যদি এইভাবে নিয়ে আসতাম তাহলে এটা শাখা শেকল হইতো। যাই হোক, তাহলে কাউন্ট করেন এটা কত নাম্বার কার্বন, এটা হচ্ছে কার্বন নাম্বার 3। যদি আমরা এই দিক থেকে কাউন্ট করি 1 2 3 4 5, তাহলে 3 নাম্বারে দুটো শাখা শেকল আছে, একটা আছে মিথাইল একটা আছে ইথাইল। তাহলে কি লিখবো, আমরা এটার নাম এভাবে লিখবো যে 3 ইথাইল 3 মিথাইল। টোটাল কার্বন আছে হচ্ছে আমার 1 2 3 4 5, তাহলে পেন্টান। কারণ এখানে আরেকটা ছোট্ট রুলস মনে রাখবেন, যদি শাখা শেকল 2টা থাকে বা 2 এর বেশি থাকে বা একটার বেশি থাকে সোজা কথায়, তাহলে অ্যালফাবেটিক্যালি যে আগে তাকে আগে লিখতে হবে। কারণ ইথাইল মানে হচ্ছে ই দিয়ে শুরু, মিথাইল মানে হচ্ছে এম দিয়ে শুরু।
তাহলে ABCD এভাবে যদি কাউন্ট করি, যে আগে হবে দ্যাট মিনস যার নামটা আগে আসবে তাকে আগে লিখতে হবে। যেমন ABCDE, ই আগে তারপরে আসে M, তাহলে ইটা আগে লিখেছি মানে ইথাইলটা আগে লেখা, মিথাইলটা পরে লেখা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, পরেরটা আরও ইজি আশা করি। এটাতে আমাদের যদি প্রধান শিকল কোনটা জিজ্ঞেস করা হয়, ডেফিনেটলি এটা আমার প্রধান শিকল, তাহলে এটা শাখা শিকল, এটা শাখা শিকল। এখানকার মেইন চ্যালেঞ্জটা থাকবে কি, কোন দিক থেকে কাউন্ট করবেন সেটা মেইন চ্যালেঞ্জ হতে পারে। কাউন্ট করবেন কোন দিক থেকে, এদিক থেকে কাউন্ট করলে এটা 3 নম্বরে আসে, এদিক থেকে কাউন্ট করলে এটা 3 নম্বরে আসে, দুই দিক থেকেই যে কোনো একটা শাখা শিকল সেম পজিশনে আসে। তাহলে বলেন অ্যালফাবেটিক্যালি ইথাইল আগে না মিথাইল আগে? যেহেতু ইথাইল আগে, সো ডেফিনেটলি ইথাইলকে আগে রাখার জন্য যেদিক থেকে কাউন্ট করা যায় সেদিক থেকে কাউন্ট করবেন। সো দিস উইল বি 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে 7টা কার্বন আছে, তাহলে কি লিখবো এটাকে? আমরা লিখবো 3 ইথাইল 5 মিথাইল, 7টা কার্বন, সো হেপটেন। সো আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন এই কম্পাউন্ডটাতে। এই কম্পাউন্ডটাতে প্রধান শিকল কোনটা এটা মনে হয় দেখেই বুঝতে পারার কথা। এটা হচ্ছে আমাদের প্রধান শিকল, বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে শাখা শিকল, এখানে কোনো এক্সট্রা ডাউটস নাই। এখন প্রশ্ন হচ্ছে, যখন আপনার কাছে শাখা শিকলের পরিমাণটা অনেক বেশি পরিমাণে হয়ে যাবে, তখন একটু কষ্টকর খুঁজে বের করা যে কোন দিক থেকে কাউন্ট করব, আমরা কোন দিক থেকে নাম্বারিং করব। তো এটার আপনি ট্রাই দুইভাবেই করবেন, দুই দিক থেকে চেক করে দেখবেন কি হয়। 1 2 3 4 5 6, আমি বাম দিক থেকে ডান দিকে কাউন্ট করছি। এবার আপনি চেক করবেন যে শাখা শিকলগুলো কত নম্বরে আছে। 3 নম্বরে কয়টা শাখা শিকল আছে? 2টা, তাহলে লিখবেন 3 + 3, যেহেতু 3 নম্বরে 2টা আছে। আর 5 নম্বরে আছে একটা, তাহলে লিখবেন +5, তাহলে 5 আর 3 8, আর 3-এ কত হয়? 11 হয়। আচ্ছা, লিখে রাখেন যে এই বাম দিক থেকে ডান দিকে কাউন্ট করলে টোটাল সামেশন আসে 11। আর যদি ডান দিক থেকে বাম দিকে কাউন্ট করতেন তাহলে কি হতো? এটা হয়তো 1, এটা হয়তো 2, এটা হয়তো 3, এটা 4, এটা 5, এটা 6। তো উপরেরটার নাম্বারিং সিস্টেমে যদি করেন তাহলে 2 নম্বরে একটা, আর দেখেন 4 নম্বরে আছে হচ্ছে 2টা, তাহলে 4 + 4 কাউন্ট করেন কত আসে? তাহলে আসে 10। মনে রাখবেন, যে দিক থেকে আমার শাখা শিকলের নাম্বারিং কাউন্টার সামেশন সব থেকে কম আসবে সেই দিক থেকে কাউন্ট করতে হবে। তাহলে কোনটা উইনার? উপরের থেকে যেটা কাউন্ট করছি সেটা উইনার। তাহলে আমরা নিচেরটা কি করব? মুছে ফেলবো। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এটা হচ্ছে আমার অ্যাকুরেট নাম্বারিং সিস্টেম। তাহলে এবার দেখেন, এখানে আছে ইথাইল আছে, মিথাইল আছে, মিথাইল আছে। তাহলে আমি কি শিখাইছি? ইথাইলটা আগে লিখতে হয়। তাহলে লিখেন যে 4 ইথাইল, 2-এ একটা মিথাইল আছে, 4-এ একটা মিথাইল আছে, তাহলে কি লিখবো? 2 4, আর যেহেতু 2টা মিথাইল আছে এটাকে আমরা কি লিখি? আমরা লিখি হচ্ছে ডাইমিথাইল। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তারপর 6টা কার্বন যেহেতু, তাহলে হেক্সেন। এই হচ্ছে সিম্পল নেমিং, খুব কঠিন কিছু নাই। পরের যোগটা আসেন, দেখতে অনেক বড়, অনেক ঝামেলা আছে মনে হতে পারে, বাট এটা আসলে আরও ইজি। কীভাবে কাজ করে দেখেন, এটার একটা প্রধান শিকল আছে, এটা নিয়ে কোনো ডাউটস নাই আমাদের। এটা হচ্ছে আমার একদম প্রধান শিকল। তো এই শাখা শিকল ব্যাপারটা যতটা ইজি হওয়ার কথা ছিল, এই জায়গাটাতে আসলে অতটা ইজি নাই। তো ইজি না থাকার কারণটা কি? এখানে যেমন শাখা শিকল আছে, শাখা শিকলের আবার শাখা শিকল আছে। সো এই পুরোটাকে যদি আমরা একটা শাখা শিকল কনসিডার করি, তা আমরা কিছুক্ষণের জন্য ভুলে যাই আমাদের এই প্রধান শিকলটা আছে। মনে করেন এটাই হইতেছে মেইন যৌগ, এই গোল্লা দেওয়া জায়গাটাই আপনার মেইন যৌগ ধরে নেন। তাহলে মেইন যৌগের ক্ষেত্রে কি এইটা প্রধান শিকল, তার আবার এই দুটো শাখা শিকল না? তাহলে জাস্ট এই এতটুকু জায়গাটার নাম কি হবে? এখানে কয়টা কার্বন আছে দেখেন? 3টা কার্বন হইলে আপনি নাম দিতে পারতেন প্রোপেন, কিন্তু আপনি এখানে লিখবেন প্রোপাইল। কেন বলেন তো? কারণ এইটা একটা মেইন যৌগের সাথে কানেক্টেড। তাহলে এই এতটুকু জায়গার নামটা হচ্ছে প্রোপাইল। এটা যদি 1 নম্বর কার্বন হয়, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। তাহলে এই 2 নম্বর কার্বনে 2টা ব্রাঞ্চ আছে, তাহলে কি লিখবো? 2 ডাইমিথাইল, 2 ডাইমিথাইল প্রোপাইল। তাহলে এই পুরা গোল্লা দেওয়া জায়গাটার নাম হচ্ছে 2 ডাইমিথাইল প্রোপাইল। এইটা একটা কি? এটা একটা শাখা শিকল। এই পুরা গোল্লা দেওয়া জায়গাটা একটা শাখা শিকল। কিসের শাখা শিকল? এই প্রধান চেইনটার শাখা শিকল। এই প্রধান চেইনের কত নম্বর কার্বনের সাথে এটা আছে? 5 নম্বর কার্বনের সাথে। দেখেন, তাহলে বলবো কি 5 নম্বর কার্বনের শাখা শিকল নাম হচ্ছে ননেন। তাহলে এটার পুরো নাম কি বলা যাবে? 5-2 ডাইমিথাইল প্রোপাইল ননেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এইটা যদি বুঝে থাকেন, এইটার বেসিসে
এখানে একটা নামকরণ করতে হবে, প্রায় কাছাকাছি দুইটা নাম। তাহলে খেয়াল করেন এখানে ব্রাঞ্চ হচ্ছে আমার দুইটা, এইটা একটা, এইটা একটা। অ্যান্ড ন্যাচারালি এখানে দুইটা ব্রাঞ্চ আছে, অ্যান্ড এটার প্রধান শিকল দেখলে বুঝতে পারার কথা যেটা হচ্ছে আমাদের প্রধান শিকল। তাহলে এইটার নামকরণ কেমনে করবেন? তাহলে ফার্স্টে আপনাকে এই দুইটার নামকরণ করতে হবে। তাহলে মাথায় রাখবেন যে কার্বনটা দিয়ে যুক্ত হয়েছে মেইন চেনের সাথে ওটা অলওয়েজ আমাদের 1 নাম্বার কার্বন। তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। তাহলে এটা হচ্ছে আমার ব্রাঞ্চ। এটার নাম কি হবে? এটার নাম হবে 1 মিথাইল প্রোপাইল। এটা গেল একটা। সেকেন্ডলি চিন্তা করেন এইটার নামকরণ কি হবে? মনে রাখবেন মেইন চেনের সাথে যে কার্বন দিয়ে কানেক্ট হয় ওটা 1 নাম্বার কার্বন। তাহলে 1 2 3, তাহলে এটা আমার ব্রাঞ্চ। তাহলে এটার নাম কি বলবো? 2 মিথাইল প্রোপাইল। তো এরকম যদি হয় এরপরে আপনার কাজ হবে মেইন চেনের কত নাম্বারে এরা আছে দেখেন তো। 1 মিথাইল প্রোপাইল 2 মিথাইল প্রোপাইল, দুইটা কাছাকাছি না, বাট নাম্বারিংয়ের দিক থেকে 1 আগে 2 পরে। তাহলে যে আগে তাকে আগে রাখার জন্য কি আমরা বাম দিক থেকে কাউন্ট করব, 1 2 3 4 5 6 7 8 9 10। আমি বাম দিক থেকে কেন কাউন্ট করছি? বাম দিক থেকে কাউন্ট করলে এই 1টা আগে পড়বে, এটা 5-এ পড়বে, এটা 6-এ পড়বে। আর যদি উল্টা দিক থেকে কাউন্ট করতেন তাহলে এটা 5 হইতো, এটা 6 হইতো। আমি অলওয়েজ 1টাকে আগে রাখতে চাইব। তাহলে এটা হবে 5 1 মিথাইল প্রোপাইল 6 2 মিথাইল প্রোপাইল। 10টা কার্বন যেহেতু তাহলে বলবো ডেকেন। তো অ্যালকেনের ক্ষেত্রে যতটা কমপ্লিকেটেড যৌগ আপনাদেরকে দেওয়া যায় ততটা আমি দেওয়ার চেষ্টা করছি। যদি না বুঝে থাকেন ভিডিওটা কয়েকবার রিওয়াইন্ড করে দেখেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আপনার টার্গেট থাকবে যেন আপনি ব্যাপারটা বুঝতে পারেন। আমি আপনাকে স্পেসিফিক বাংলায় লিখে লিখে কোনো রুলস শেখাচ্ছি না, আমি আপনাকে প্র্যাকটিক্যালি একটার পর একটা এক্সাম্পল দিয়ে রুলসগুলো শিখাই দিছি। সো আপনি ট্রাই করবেন, আরও কয়েকটা এক্সাম্পল ট্রাই করতে। বইয়ে পাবেন, প্রচুর এক্সাম্পল আছে বইয়ের ক্ষেত্রে, আপনি চাইলে ইন্টারনেটে সার্চ দিয়েও দেখতে পারেন অ্যালকেনের এক্সাম্পলসগুলো। আপনি ট্রাই করবেন যে যৌগগুলো দেখে যে আপনি নামকরণগুলো করতে পারতেছেন কিনা এটা দেখতে। তো আশা করি অ্যালকেন বুঝতে পারছেন। ফার্দার এটা নিয়ে আর কোনো ঝামেলা হওয়া উচিত না। এখন আমরা শেখার চেষ্টা করব যে অ্যালকিনের নামকরণগুলো কীভাবে করতে হয়। অ্যালকিনের নামগুলো করানোর জন্য ছোট্ট কিছু চেঞ্জ আসবে। কীরকম চেঞ্জ? যেহেতু এটা অ্যালকিন, অ্যালকিনকে ভাঙলে পাওয়া যায় অ্যালক প্লাস ইন। মনে রাখবেন এর নামগুলোর শেষে লাস্টে ইন যুক্ত হবে, ঠিক আছে? ইন। আরেকটা ছোট্ট চেঞ্জ অ্যালকেনের সাথে আসবে। অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি করতাম? অ্যালকেনের ক্ষেত্রে আমরা নাম্বারগুলো কাউন্ট করতাম কিসের বেসিসে? কোন দিক থেকে আমার শাখার শিকলটা কাছে সেটা চিন্তা করতাম আমরা। অ্যালকিনের ক্ষেত্রে আমরা ওই জিনিসটাকে মাইনর চিন্তা করে আমরা মেইনলি চিন্তা করব কোন দিক থেকে দ্বিবন্ধন কাছে। দ্বিবন্ধন কোন দিক থেকে কাছে, যেদিক থেকে কাছে হবে সেদিক থেকে কাউন্ট করব। সোজা কথা। দেখেন এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। এটা একটা 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন, এটাও একটা 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন। খেয়াল করেন ডাবল বন্ডটা কোথায়? এইখানে। তাহলে আমি যেদিক থেকে ডাবল বন্ডটা কাছে ওটাকে 1 নাম্বার কার্বন ধরবো। তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। পরেরটাতে দেখেন দ্বিবন্ধনটা এই জায়গায় আছে, তাহলে এদিক থেকে কাউন্ট করলে এটা 2 নাম্বার কার্বন, বাম দিক থেকে কাউন্ট করলে ওটা 2 নাম্বার কার্বন। তো যে কোনো এক দিক থেকে কাউন্ট করলে ওটা 2, তাহলে আমাদের বাম অথবা ডান যে কোনো এক দিক থেকে কাউন্ট করলেই চলবে। 4টা কার্বন যদি থাকে তাহলে বিউট প্লাস ইন, আমরা এটাকে বলবো হচ্ছে বিউটিন। আমরা এটাকে বলতে পারি বিউটিন 1, অথবা আমরা একটু স্মার্ট হইলে এটাকে আমরা চেঞ্জ করে এভাবে বলতে পারি যে বিউট 1 ইন। দ্যাট মিনস ইনটা লাস্টে এভাবে আলাদা করে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এটাকে কি বলবো? এটাকে আমি আইদার বলতে পারি যে বিউটিন 2, অথবা আপনি চাইলে এভাবে লিখতে পারেন যে বিউট 2 ইন। তো নিজের মতো করে নামকরণ যেভাবে ভালো লাগে এই দুটোর মধ্যে একটা প্রসেস আপনি ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরেরটাতে দেখেন এইটা পারার জন্য একটা ছোট্ট জিনিস একটু শিখতে হবে। এখানে এই জায়গাটাতে আসেন, এখানে কয়েকটা মূলকের নাম আমি লিখছি। প্রথমটা দেখেন একটা অ্যালকিন থেকে যদি একটা হাইড্রোজেন সরাই ফেলেন সেটাকে আমরা বলতে পারি ভিনাইল মূলক, অথবা এটাকে আমরা বলতে পারি অ্যালাইল মূলক, ঠিক আছে? তো এদের নামকরণগুলো কী হবে? যদি একটা 1 কার্বন বিশিষ্ট ডাবল বন্ড বিশিষ্ট যৌগ পান সেটাকে আপনি বলবেন মিথিলিন, 2 কার্বন বিশিষ্ট হলে বলবেন ইথিলিন, 3 কার্বন বিশিষ্ট হলে বলবেন প্রোপিলিন। আর একটু এই যৌগটার নাম মাথায় রেখেন, যদি একই যৌগে 2টা ডাবল বন্ড থাকে সেই ধরনের যৌগগুলোকে বলা হয় অ্যালিন যৌগ, অ্যালিন যৌগ, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এই যে শাখা শিকলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা মিথিলিন মূলক। তাহলে এইটা হচ্ছে আমার প্রধান শিকল যাতে একটা মিথিলিন মূলক আছে। তাহলে ডাবল বন্ড এখানে আছে, কোন দিক থেকে কাছে? এই বাম দিক থেকে কাছে। তাহলে যদি বাম দিক থেকে কাছে হয় আমি এটার নাম বলবো 3 মিথিলিন হেপটান। এটা বেসিক্যালি একটা অ্যালকেন টাইপের যৌগ,
যেখানে ডাবল বন্ডটা শাখা শিকল হিসেবে আছে। এরপরে দেখেন এরকম স্ট্রাকচারাল ফিগার দিয়েও আপনার পরীক্ষায় আসতে পারে। মনে রাখবেন প্রত্যেকটা এজ বা প্রত্যেকটা কর্নারে একটা কার্বন। তাহলে এখানে কার্বন দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট Get your best tutor in a smart way. Download Baidu Academy app. চিন্তা করবেন কোন দিক থেকে দ্বিবন্ধনটা বা ডাবল বন্ডটা কাছে। অবশ্যই বাম দিক থেকে কাছে। তাহলে 1 2 3 4 5 6 7, এখানে একটা শাখা শিকলও আছে যেটা ক্লোরিন, সেটাকে কিন্তু আমরা কাউন্ট করার ক্ষেত্রে কনসিডার করতেছি না। যেদিক থেকে দ্বিবন্ধন কাছে হয়েছে ওই দিক থেকে কাউন্ট করছি। তাহলে এটার নাম কি বলবো? আমরা বলবো 5 ক্লোরো, কার্বন আছে টোটাল 7টা, তাহলে বলবো হেক্স। দ্বিবন্ধন কোন দিক থেকে কাছে? এই দিক থেকে, তাহলে 3 নম্বরে দ্বিবন্ধন আছে, তাহলে হেক্স 3n, তাহলে এটার নাম বলছি 5 ক্লোরো হেক্স 3n। আশা করি বুঝতে পারছেন। তো অ্যালকিনের এগুলো সরল শেকল যে যৌগগুলো আছে এগুলো মোটামুটি ইজি। এরপরে এদের কিছু সাইক্লো যৌগ আছে, লাইক চক্রাকার যৌগ আছে। যেমন দেখেন এখানে দুটো চক্রাকার যৌগ দেখতে পাচ্ছেন। এইখানে খেয়াল করে দেখেন এটা একটা 5 কার্বন বিশিষ্ট সাইক্লো যৌগ যার ভিতরে একটা দ্বিবন্ধন আছে। ডেফিনেটলি এটা অ্যারোমেটিক যৌগ না, এটা একটা অ্যালিফেটিক যৌগই। এবং ভিতরে যেহেতু দ্বিবন্ধন আছে এই টাইপের যৌগগুলোকে আমরা বলি হচ্ছে এন্ডোসাইক্লিক। এন্ডো মানে কি? এন্ডো মানে হচ্ছে ভিতরে। হ্যাঁ, এই টাইপের যৌগগুলোকে আমরা কি বলবো? এন্ডোসাইক্লিক। তাহলে এটার নাম কি হবে? সাইক্লো যৌগগুলোর ক্ষেত্রে সামনে সাইক্লোটা যুক্ত হয়, সাইক্লো কথাটা আসবে, তাহলে সাইক্লো পেন্ট। এটাকে যদি আমরা 1 নম্বর কার্বন ধরি 1n, অথবা সাইক্লোপেন্টিন। ওকে, এই টাইপটাতে দেখেন এইখানেও একটা চক্রাকার যৌগ আছে, কিন্তু আমার দ্বিবন্ধনটা এই সাইকেলের বাইরে আছে। তাহলে দ্বিবন্ধনটা যেহেতু বাইরে, এটাকে আমরা তখন বলি হচ্ছে এক্সোসাইক্লিক। এন্ডো মানে যদি ভিতরে হয় তাহলে এক্সো মানে হইতেছে বাইরে। তাহলে দ্বিবন্ধন যেহেতু বাইরে আছে, বেসিক্যালি এটা একটা কি অ্যালকিন যৌগ নাকি অ্যালকেন? এটা একটা অ্যালকেন যৌগ, বাট এটার মূলকটা অ্যালকিন টাইপের। তাহলে এটাকে কি বলবো আমি? এটাকে যদি আমি 1 নম্বর কার্বন ধরি তাহলে 1 মিথিলিন সাইক্লো। এটাকে কিন্তু আমি আর পেন্টিন বলবো না, এটাকে বলবো পেন্টেন, কারণ সাইকেলের মধ্যে যা আছে, সাইকেলের মধ্যে কোনো দ্বিবন্ধন নাই, সো এটা একটা পিওর অ্যালকেন। তাহলে 1 মিথাইল সাইক্লোপেন্টেন। আশা করি বুঝতে পারছেন। এইটার নাম যদি বুঝে থাকেন ওইটার বেসিসে একটু পাশেরটার নাম আমাকে বলে দেখেন কি হয়। আগে একটু নিজেরা ট্রাই করেন, একটু চিন্তা করেন কি হইতে পারে এটা। খেয়াল করে দেখেন এটার যেহেতু ভিতরে ডাবল বন্ড আছে, এটা একটা এন্ডোসাইক্লিক যৌগ এবং তার একটা শাখা শিকল আছে যেটা হচ্ছে CH3। তাহলে এটাকে আমরা 1 নম্বর কার্বন হিসেবে কনসিডার করি। তাহলে 1 2 3 4, 4টা কার্বন আছে। তাহলে এটা একটা সাইক্লোবিউটিন। বিউটেন না কিন্তু, বিউটিন, কারণ দ্বিবন্ধন আছে। নাম কি বলবো এটা? তাহলে 1 মিথাইল সাইক্লোবিউটিন। আশা করি বুঝতে পারছেন। এটার বেসিসে এটার নামকরণ করার ট্রাই করেন। এটার নামকরণ কিভাবে হবে? এটাও একটা এন্ডোসাইক্লিক যৌগ যার একটা শাখা আছে বা শাখা শেকল আছে, 2 কার্বন বিশিষ্ট ডাবল বন্ড। তাহলে কি হবে? ইথিলিন হবে। অ্যান্ড এটা যদি 1 নম্বর কার্বন কনসিডার করি আমরা, তাহলে 2 3 4 5 6। ভুল করে মনে করেন না এটা একটা বেনজিন, কারণ এখানে আমার দ্বিবন্ধন 3টা নাই, দ্বিবন্ধন আছে একটাই। এটা একটা অ্যালিফেটিক যৌগ, কোনো অ্যারোমেটিক যৌগ না। তাহলে এটার নাম কি বলবা? এটার নাম বলতে পারি আমরা 1 ইথিলিন সাইক্লো হেক্স 1n, বা সাইক্লো হেক্স 1n না বলে আপনি সাইক্লো হেক্সিনও বলতে পারতেন, কোনো সমস্যা ছিল না। আশা করি এই দুটো জিনিস বুঝতে পেরেছেন। এবার আসেন এই যৌগটাতে একটু কমপ্লিকেশন কি, এখানে দ্বিবন্ধন অনেক জায়গায় আছে। তো যদি দ্বিবন্ধন চিন্তা করেন, এদিক থেকে কাউন্ট করলে এটা 1 নম্বর কার্বন, এদিক থেকে কাউন্ট করলে এটা 1 নম্বর কার্বন। সো 2 জায়গাতেই 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে। সো এখন চিন্তা করতে হবে কোন দিক থেকে আমার, যদি 2 জায়গাতেই দ্বিবন্ধনের পজিশন সেম জায়গায় আসে, তাহলে যে দিক থেকে আমার শাখা শিকল কাছে হবে সেটাই আসলে কাউন্টের জন্য প্রেফারেবল হবে। তাহলে এদিক থেকে কাউন্ট করলে 1 2 3 4 5 6 হয়। আর যদি উল্টা দিক থেকে কাউন্ট করতেন তাহলে 1 2 3 4 হইতো, 3 এর জায়গায় 4 হইতো। তাহলে এটাই প্রেফারেবল, যেটা আছে সেটাই। কি লিখবো এটাকে? 3 মিথিলিন, 6টা কার্বন, তাহলে হেক্স। 1 নম্বরে ডাবল বন্ড আছে, 5 নম্বরে ডাবল বন্ড আছে, তাহলে হেক্স 1 5 ডাইইন, কারণ 2টা ডাবল বন্ড আছে, এই জন্য ইনের জায়গায় আমরা লিখছি ডাইইন। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে মোটামুটি অ্যালকিন। এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আশা করি অ্যালকিনের সব ধরনের নামকরণ আপনি করতে পারবেন, সেটা নর্মাল অ্যালিফেটিক যৌগ হোক, সেটা সাইক্লো যৌগ হোক, বা যাই হোক না কেন, আশা করি পারবেন। এবার আসেন, এবার আমরা বেসিক্যালি অ্যালকাইনের নামকরণ শিখব।
তো অ্যালকিনের মতো অ্যালকাইনটা প্রায় সেম, খুব বেশি ডিফারেন্স নাই। অ্যালকিনে জাস্ট আমরা অ্যালকিন বলতাম, এখানে আমরা এটাকে অ্যালকাইন বলবো, সো আইন যুক্ত হবে লাস্টে। ওকে, বাকি সব নিয়মকানুন একদমই সেম, কোনো ডিফারেন্স নাই। যেমন এটা দেখলে বুঝবেন, এখানে 4টা কার্বন আছে, এখানেও 4টা কার্বন আছে, এদিক থেকে ট্রিপল বন্ড কাছে, সো আমরা যেদিক থেকে ট্রিপল বন্ড কাছে ওটাকে 1 নম্বর কার্বন বলবো, অ্যান্ড যেদিক থেকে ট্রিপল বন্ড কাছে ওটাকে আমরা এখানে 2 নম্বর কার্বনটা যেহেতু কাছে, সো 2 নম্বরটাকে আমরা আগে লিখছি। ওকে, তাহলে এটার নাম কি হবে? আগে লিখতেন বিউটিন, অ্যালকাইনের জন্য লিখবেন হচ্ছে বিউটাইন, বিউটাইন 1 অথবা বিউট 1 আইন, এভাবে লিখবেন। আর পরবর্তীতে এটাতে আপনি কি লিখবেন? এটা হচ্ছে বিউটাইন 2 অথবা বিউট 2 আইন। আচ্ছা, এরপর যেটা হতে পারে সেটা হলো এরকম স্ট্রাকচারাল যৌগ আসতে পারে, যে কার্বন টার্বন না উল্লেখ করে এরকম করে স্ট্রাকচারালি আসছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? খেয়াল করে দেখেন, ত্রিবন্ধনটা বা ট্রিপল বন্ডটা এখানে পাচ্ছেন, সো ডেফিনেটলি 1 নম্বর কার্বন হচ্ছে এইটা, তাহলে নাম্বার 1। এরপরে এটা অবশ্যই 2 নম্বর কার্বন, এরপরে এটা অবশ্যই আমার 3 নম্বর কার্বন, এরপরেরটা 4 নম্বর, তারপরে রেচটা 5 নম্বর, তারপরে রেচটা 6 নম্বর, তারপরে রেচটা 7 নম্বর। এখন আপনার কাছে 2টা রাস্তা খোলা, যে আপনি নিচের দিকে যাবেন নাকি উপরের দিকে যাবেন। দেখেন এখানে কার্বন হচ্ছে 1টা, বাট এখানে কার্বন 2টা, সো ডেফিনেটলি আমি উপরে যাব। তো এটা হবে আমার 8 নম্বর কার্বন, এটা হবে আমার 9 নম্বর কার্বন। বুঝতে পেরেছেন? তাহলে এই জায়গায় এটাকে আমরা কি বলবো? এটাকে মিথাইল বলবো। এখানে 2টা আছে, 2টা আয়োডো শাখা শিকল আছে, একটা ক্লোরো আছে। ওকে, তো 9টা কার্বন আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এটাকে কি বলবো? ননাইন বলবো, তাই তো? আচ্ছা, তো আগে আমরা শাখা শিকলগুলোর নামগুলো করে নিই। এটা মিথাইল মূলক, তাহলে এম, আয়োডো মূলক মানে আই, ক্লোরো মানে হচ্ছে সি। তাহলে ABCD যদি কাউন্ট করেন তাহলে সি ডেফিনেটলি আগে, তাহলে কি লিখবো আমরা? এটাকে 4 ক্লোরো, এটা আগে আসবে। সি এর পরে কি আসে? আই আসে, তাহলে আই কত আছে? 6-এ, তাহলে 6 আমরা এটাকে লিখবো ডাই আয়োডো। ওকে, তারপরে কি আছে? 7 নম্বরে মিথাইল আছে, তাহলে 7 মিথাইল। এরপর 9টা কার্বন, তাহলে নন। 2 নম্বরে ট্রিপল বন্ড, তাহলে নন 2 আইন। যোগটা ভালো মতো আবার বুঝেন। ক্লোরিনটা 4 নম্বরে, তাহলে 4 ক্লোরো, আয়োডিন 6 নম্বরে 2টা, তাহলে 6 ডাই আয়োডো। 7 নম্বরে আছে মিথাইল একটা, তাহলে 7 মিথাইল। টোটাল 9টা কার্বন প্রধান শিকলে, তাহলে নন বা ননা লিখতে পারেন। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. 2 নম্বরে ট্রিপল বন্ড আছে, তাহলে 2, অ্যান্ড ডেফিনেটলি অ্যালকাইন মানে লাস্টে আইন যুক্ত হবে। এই হচ্ছে পুরো নামটা, দেখেন সমস্যা আছে কিনা। আচ্ছা, অ্যালকাইনের কিছু সাইক্লোযোগ্য থাকতে পারে, বেসিক্যালি এটা একটা এক্সোসাইক্লিক অ্যালকাইন, দেখেন বাইরের ট্রিপল বন্ড আছে। তো এটার নাম কি হতে পারে? এটা একটু মাথায় রেখেন। এই মূলকটার নাম হচ্ছে অ্যালকানাইল মূলক। অ্যালকাইনের একটা হাইড্রোজেন বের করে দিলে যে মূলকটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যালকানাইল, ঠিক আছে? তাহলে এটার নাম কি বলবো? এটার নাম হচ্ছে ইথানাইল। ইথাইল না, এটা হচ্ছে ইথানাইল, এটা হচ্ছে ইথানাইল। যদি 3টা কার্বনের জন্য হইতো তাহলে কি বলতেন? প্রোপানাইল, এরকম করে নামগুলো হইতো। তাহলে এটার নাম ইথানাইল, এটার নাম হচ্ছে ক্লোরো, এটার নাম হচ্ছে ব্রোমো, আর এটা হচ্ছে একটা সাইক্লোযৌগ। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর ধরি, 2, 3, 4, 5, 6, বলতে পারেন ভাই এটাকে কেন 1 নম্বর ধরছেন? যেহেতু এদিক থেকে ট্রিপল বন্ড কাছে, ওই জন্য এটাকে 1 নম্বর ধরা হয়েছে। তাহলে বি, ব্রোমিন মানে বি, ক্লোরিন মানে সি, এটা মানে হচ্ছে ই। এই 3টা শাখা শিকলের মধ্যে অ্যালফাবেটিক্যালি কে আগে? ডেফিনেটলি বি আগে। তাহলে নাম কি বলবো এটার? এটার নাম বলবো আমরা 4 ব্রোমো, 1 ক্লোরো, 1 ইথানাইল। আমরা কারণ ইথানাইল কেন বলতেছি? অ্যালকাইনের একটা হাইড্রোজেন সরাই দিলে যে মূলকটা পাওয়া যায় ওটাকে আমরা অ্যালকানাইল মূলক, 2টা কার্বনের ক্ষেত্রে এটাকে আমরা ইথানাইল মূলক বলি। আর এই যে সাইক্লোযোগটা দেখতে পাচ্ছেন, টোটাল কয়টা কার্বন আছে? 6টা কার্বন। 6টা কার্বন হইলে আমরা বলবো এটা যেহেতু সাইক্লোযোগ, যেহেতু তাহলে সাইক্লো হেক্সেন বলবো, কারণ সাইক্লেনের মানে যে সাইক্লোটা আছে এর ভিতরে কিন্তু কোনো ধরনের ট্রিপল বন্ড নাই বা ডাবল বন্ড নাই, সো এটা একটা পিওর অ্যালকেন, তাহলে এটাকে আমরা বলবো সাইক্লোহেক্সেন। ওকে, তো এই হচ্ছে অ্যালকাইনের নামকরণ। খুব বেশি এক্সেপশনস এখানে নাই, অ্যালকিনের মতোই। অ্যালকিনে যা দেখছেন এখানে জাস্ট আইন দিয়ে রিপ্লেসড হবে। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার আসেন, এইবার এখান থেকে আমরা শিখবো হচ্ছে অ্যালকোহলের নামকরণ। অ্যালকোহল মানে কি? যেটার কার্যকরী মূলক হচ্ছে OH, লাস্টে OH যুক্ত থাকবে। এটা স্ট্রাকচার হচ্ছে এরকম CnH2n+1 OH।
ওকে, তো এইটার বেসিসে আমরা অ্যালকোহলকে বেসিক্যালি 3 ভাগে ভাগ করি। তো অ্যালকোহলের ভাগগুলোকে আমরা বলি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, অথবা আমরা বলতে পারি প্রাইমারি, সেকেন্ডারি অথবা টারশিয়ারি। তো এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এটা আসলে কীভাবে ডিফারেন্সিয়েট করা হয়, এটা যদি বুঝতে চান সেক্ষেত্রে কয়েকটা ছোট্ট জিনিস বুঝতে হবে। প্রথমত, এটা যদি আমাদের কার্যকরীমূলক হয়, কার্যকরীমূলকের সাথে যে কার্বনটা থাকে এটাকে বলা হয় অ্যালফা কার্বন। এই অ্যালফা কার্বনের সাথে যে কয়টা অ্যালকাইল মূলক থাকে সেটাই তার ডিগ্রি। তাহলে এটা যদি অ্যালফা কার্বন হয়, এর সাথে অ্যালকাইল মূলক কয়টা আছে? একটাই আছে। সো এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা মাথায় রেখেন। পরবর্তীতে আসেন, এটা যদি আমার কার্যকরী মূলকটা হয়, এর সাথে যে কার্বনটা আছে এটা আমার অ্যালফা কার্বন। এই অ্যালফা কার্বনটার সাথে দেখেন 2টা অ্যালকাইল মূলক আছে। যেহেতু 2টা অ্যালকাইল মূলক আছে সেহেতু এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এরপর আসেন, এটা আমার কার্যকরী মূলক, এটা আমার অ্যালফা কার্বন। অ্যালফা কার্বনের সাথে কয়টা অ্যালকাইল মূলক আছে দেখেন, একটা আছে, এদিকে একটা আছে 2টা, এদিকে একটা আছে 3টা। সো টোটাল 3টা অ্যালকাইল মূলক যেহেতু আমাদের আছে এখানে, সেহেতু এটাকে আমরা ডিক্লেয়ার করব 3 ডিগ্রি অ্যালকোহল হিসাবে। বুঝতে পেরেছি আশা করি। আর এরপর দেখেন, অ্যালকোহল এই নামটার সাথে আমরা যদি নামকরণ করতে চাই, তাহলে নামের শেষে আইদার নল যুক্ত হবে অথবা অল যুক্ত হবে। তো কখন নল যুক্ত হয়, কখন অল যুক্ত হয়, এটা আসলে শেখার কাজ। তো প্রথমত দেখেন, এখানে একটা সরল শিকল যৌগ দেখতে পাচ্ছেন, টোটাল 3টা কার্বন আছে আর একটা অ্যালকোহলের মূলক আছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি, প্রোপানল। পরবর্তীতে এটাকে আমরা কি বলতে পারবো দেখেন, যেহেতু এটা একটা 2 ডিগ্রি, যেহেতু এটা হচ্ছে আমার মেইন কার্বন, এটা হচ্ছে তার মূলক, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে প্রোপানল 2। কারণ 1 2 3 করলে 2 নাম্বার কার্বনের সাথে মূলকটা যুক্ত আছে। 3 নাম্বারে যদি আসেন, তাহলে আমার প্রধান শিকল কোনটা দেখেন তো, এইটা না, যে দিক থেকে ম্যাক্সিমাম কার্বন আছে। টোটাল কয়টা কার্বন আছে? 4টা। তাহলে এটাকে আমরা বলবো, এটাকে আমরা শাখা শিকল বলবো, OH-টা মূলক বলবো। তাহলে এটার নাম কি বলতে পারি? 1 2 3 4 যদি কাউন্টিং হয় তাহলে 2 মিথাইল, এরপর 4টা কার্বন না, তাহলে কি বলবো এটাকে? বিউট, 2 নাম্বার কার্বনে অল। তাহলে খেয়াল করে দেখেন, যদি আমার অ্যালকোহল মূলকটাকে আপনি একত্রে লেখেন তাহলে নল লিখবেন, আর যদি এরকম নাম্বারিং করে আলাদা করে লিখতে চান তাহলে অল লিখবেন। এই হচ্ছে ডিফারেন্স, সিম্পল। এরপর আসেন, এই যৌগটার নাম দেখেন আর একটু ক্লিয়ার হবেন। এখানে বেসিক্যালি অ্যালকোহল আর অ্যালকিন মিক্স আপ করা আছে। তো আমরা জানি অ্যালকিনের থেকে অ্যালকোহলের প্রায়োরিটি ডেফিনেটলি বেশি, তাহলে OH-টা যেদিক থেকে কাছে সেদিক থেকে কাউন্ট করব। তাহলে কাউন্ট করেন, এটা হচ্ছে 1 2 3 4 5। তাহলে অ্যালকোহলটা 2 নাম্বার কার্বনে পড়ছে, অ্যালকিনটা 3 নাম্বার কার্বনে পড়ছে। তাহলে টোটাল 5টা কার্বন, কোনো শাখা শিকল বা ব্রাঞ্চ নাই। তাহলে এটাকে কি বলবো? পেন্ট। আমরা এটাকে বলবো হচ্ছে, অ্যালকিনটা আগে লিখবো, তাহলে 3 in 2 all, এটা হচ্ছে এর নাম। জাস্ট লাস্টে কার্যকরীমূলকগুলো এরকম সাব করে অ্যাড হইতে থাকবে। এরপরে এখানে একটা ছোট্ট লেসন দেখেন, আমরা জানি এটা হচ্ছে আমার একটা বেনজিন, জানি তো তাই না? মনে রাখবেন, এটাকে যদি বেনজিন বলা হয় এবং বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দেওয়া হয় তাহলে যে মূলকটা পাওয়া যায় এটাকে বলা হয় ফিনাইল মূলক। এবার বলি, বেনজিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকটা পাওয়া যায় সেটাকে আমরা বলবো ফিনাইল মূলক। তাহলে দেখেন, এখানে একটা অ্যালকোহল আছে এবং এই পুরা মূলকটাই একটা শাখা শিকল এখানকার, তাহলে এটা একটা ফিনাইল মূলক। তাহলে এটার নাম কি বলবেন? এটার নাম, এটাকে আমরা যদি 1 নাম্বার কার্বন বলি, এটাকে যদি 2 নাম্বার কার্বন বলি, তাহলে আমরা বলবো 1 ফিনাইল 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, সো ইথানল, 1 ফিনাইল ইথানল। বুঝতে পারছি? আচ্ছা, এরপর এই যৌগটা দেখেন, এটার নামকরণ কীভাবে করবেন? যেদিকে কার্বন সব থেকে বেশি সেইটাকে আমরা প্রধান শিকল ধরবো। সো এটা হচ্ছে আমার প্রধান শিকল। তাহলে নাম্বারিং করেন, যেদিক থেকে OH কাছে, এদিক থেকে যদি কাউন্ট করেন তাহলে 4, এদিক থেকে কাউন্ট করলে 3, তাহলে 1 2 3 4 5 6 কাউন্ট করা হয়ে গেছে। তাহলে 3 নাম্বারে OH আছে। শাখা শিকল কারা? এই ক্লোরিন, এই CH3, এরা হচ্ছে শাখা শিকল। তাহলে এটা ক্লোরিন অ্যালফাবেটিক্যালি C, এটা অ্যালফাবেটিক্যালি M। ওকে, তাহলে C আগে না M আগে? ডেফিনেটলি C আগে। তাহলে কি লিখবো এটাকে? 2 ক্লোরো 3 মিথাইল, 6টা কার্বন, সো হেক্স 3 অল, 3 নাম্বারে অ্যালকোহল মূলকটা। এরপরে এইটাতে আসেন, এটা একটা সাইক্লো যৌগ। সাইক্লো যৌগের যেখানে OH আছে ডেফিনেটলি সেটা 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে 2 নাম্বারে 2টা শাখা শিকল আছে, এটাকে আমরা বলবো 2 2 ডাইমিথাইল। তারপরে সাইক্লো
সাইক্লো যৌগ যেহেতু আমরা সাইক্লোটা উল্লেখ করব, 5টা কার্বন, তাহলে পেন্ট 1 অল, তাহলে 2,2 ডাইমিথাইল সাইক্লোপেন্ট 1 অল। বুঝতে পেরেছি? তো এই হচ্ছে মোটামুটি অ্যালকোহলের সামারি। খুব কঠিন কিছু যে আছে এমন কিন্তু না, জাস্ট অল আর নলের ব্যবহারটা শিখবেন আর কোন দিক থেকে কাউন্ট করতে হয় সেটা শিখবেন, অ্যান্ড অলওয়েজ আইডেন্টিফাই করা শিখবেন যে আসলে অ্যালকোহলের ডিগ্রিটা কত, 1, 2 নাকি 3। যদি এটা আইডেন্টিফাই করতে পারেন বাকিটা খুব ইজি একটা কাজ। এখন আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে অ্যালডিহাইডের নামকরণ। দ্যাট মিনস যে যৌগগুলোতে CHO মূলক থাকে, আর CHO বেসিক্যালি, তো তাদের নামকরণ কীভাবে করা হয়। তো মনে রাখবেন অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে আমার এক্সটেনশন হিসেবে আইদার ন্যাল অথবা অ্যাল যুক্ত হবে। তো শব্দের সাথে যুক্ত হলে ন্যাল যুক্ত হবে, অথবা লাস্টে যদি কোনো নাম্বারের সাথে যুক্ত হয় তাহলে অ্যাল যুক্ত হবে। ওকে, তাহলে এটা একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দেখতে পাচ্ছি যেখানে Get your best tutor in a smart way. Download Baidu Academy app. CHO আছে। তো এটার নাম 2 কার্বন বিশিষ্ট যেহেতু, এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইথানল। ওকে, ঠিক তার পরের যৌগটা দেখেন। পরের যৌগটাতে এটাও একটা অ্যালডিহাইড, অ্যান্ড এখানে একটা শাখা শিকল যুক্ত করা আছে। তাহলে সিম্পলি এটা একটা শাখা শিকল। অ্যান্ড অলওয়েজ এটার ক্ষেত্রে একটা ছোট্ট জিনিস মাথায় রাখবেন, সেটা হলো অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে যেখানে CHO যেদিক থেকে শুরু হচ্ছে ওটাই আমার 1 নাম্বার কার্বন হবে। তাহলে ওই মূলকটা নিজেই একটা 1 নাম্বার কার্বন, অলওয়েজ এটাই হবে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। কোন দিক থেকে শাখা শিকল কাছে হবে সেটা আসলে মেইন ব্যাপার এখানে না, কোন দিক থেকে আমার কার্যকরী মূলকটা আছে সেটাই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্টর। তাহলে এটার নাম কি বলবো আমরা? এটাকে আমরা বলবো 3 মিথাইল, যেহেতু 4টা কার্বন তাহলে বিউটানল। ওকে, এরপরে আসেন, এটা একটা সাইক্লো যৌগ। মেইনলি বেশি আমার সাইক্লো যৌগের মধ্যে যেটা আছে সেটা ডেফিনেটলি একটা অ্যালকেন, এবং তার সাথে একটা মূলকযুক্ত আছে সেটা হচ্ছে CHO। তাহলে এটার নাম কি বলবো আমি? এটাকে আমরা বলবো হচ্ছে সাইক্লো হেক্সান কার্বালডিহাইড। সো এই CHOটাকে রিপ্রেজেন্ট করানোর জন্য কার্বালডিহাইড লেখা হয়। যদি এটাতে আসেন, এখানেও একটা সাইক্লোহেক্সেন আছে, বাট তার একটা ব্রাঞ্চ বা শাখা আছে। এই শাখাটাকে আমরা কি বুঝাই? এটাকে আমরা অ্যালকাইল মূলক বুঝাই। ঠিক আছে? তাহলে এই CHO যেটার সাথে যুক্ত আছে সেটা 1 নাম্বার কার্বন, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6। তাহলে 3 নাম্বারে যেহেতু আমার অ্যালকাইল মূলকটা আছে এটাকে আমরা মিথাইল বলবো। তাহলে 3 মিথাইল সাইক্লোহেক্সেন, অ্যান্ড এইটার CHOটার জন্য আমরা বলবো কার্বালডিহাইড। আচ্ছা, পরবর্তীতে যদি এই যৌগটার দিকে আমরা তাকাই, এটা একটা সাইক্লোপেন্টেন যৌগ, 5টা কার্বন আছে এখানে। তো CHO যেটার সাথে যুক্ত আছে সেটাকে 1 নাম্বার কার্বন বলবো। তো দেখেন, আমি যদি এদিক থেকে আসি এটা 3 নাম্বার কার্বনে আছে, আর যদি এদিক থেকে আসি তাহলে এটা 4 নাম্বার কার্বনে চলে যায়। সো বেসিক্যালি আমরা ট্রাই করবো যেদিক থেকে আমার ব্রাঞ্চগুলো কাছে হয়। সো উপর দিক থেকে যাওয়াটা ইজি, এবং উপর দিক থেকে আমার শাখা শিকলগুলো কাছে আসে। সো আমরা উপর দিক থেকে কাউন্ট করবো। সো আমরা এটাকে কী বলতে পারি? যে 3,3 ডাইব্রোমো। পরবর্তীতে এই সাইক্লো যৌগটার নাম কি বলবো আমরা? সাইক্লোপেন্টেন। তাহলে 3,3 ডাইব্রোমো সাইক্লোপেন্টেন, এবং অ্যাজ ইউজুয়াল এখানে যেহেতু CHO আছে সো এটাকে আমরা বলবো হচ্ছে কার্বালডিহাইড। তো এই হচ্ছে এখানকার নেমিং, অ্যালডিহাইডের নামকরণগুলা। এই যে কটা নিয়ম এখানে শিখাইছি, এই কটা নিয়ম যদি ফলো করতে পারেন, অ্যালডিহাইডের যে নামকরণগুলো আছে সেগুলো আপনি খুব ভালো মতো সলভ করতে পারবেন। এখন আমরা শিখবো সেটা হচ্ছে কিটোনের নামকরণ। কিটোন মানে যেখানে আমার CO মূলক থাকবে, সোজা কথায় RCOR। তো এটা লাস্টে মনে রাখবেন, আমার এক্সটেনশন হিসেবে আইদার নোন অথবা অন যুক্ত হবে, শব্দের শেষে নোন আর নাম্বারের শেষে অন। আচ্ছা, তো প্রথমত যে যৌগটা এখানে লেখা আছে একটা 3 কার্বন বিশিষ্ট কিটোন, তাহলে এটার নাম কি হবে? 3 কার্বন বিশিষ্ট যেহেতু, তাহলে প্রোপানন সিম্পলি। পরটাতে একটা স্ট্রাকচারাল ফর্ম দেওয়া আছে, এটা আমার CO মূলক, তাহলে এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, তাহলে এটা একটা ব্রাঞ্চ। ঠিক আছে? 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে মনে রাখবেন কিটোনের ক্ষেত্রে অ্যালডিহাইডের মতো নিয়ম, যেখানে কার্যকরী মূলক আছে ওখান থেকে নাম্বারিং শুরু হবে। তাহলে এটা 1, এটা 2, এটা 3। ঠিক আছে? তাহলে এটা যেহেতু 2 নাম্বার কার্বন, এটাকে কি বলবো আমি? 2 মিথাইল। টোটাল কার্বন 4টা, তাহলে বিউটানন। আর আমার যেহেতু কার্যকরী মূলকটা 2 নাম্বার কার্বনে আছে তাহলে বিউটানন 2। ঠিক আছে? তাহলে নাম্বারিংটা আসলে উল্টা দিক থেকে করবো আমরা, এভাবে না। তাহলে 1, 2, 3, 4, দ্যাট মিনস সোজা কথায় যেদিক থেকে আমার কার্যকরী মূলকটা কাছে সেদিক থেকে কাউন্ট করবো। তাহলে এটা বেসিক্যালি হয় হচ্ছে 3 মিথাইল বিউটানন 2। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে দেখেন এখানে একটা সাইক্লো যৌগ আছে, লাইক একটা বেনজিন আছে, আর একটা হচ্ছে মিথাইল আছে।
তো কি বলছিলাম যে বেনজিন থেকে একটা হাইড্রোজেন যদি সরাই ফেলা হয় তাহলে সেটাকে আমরা কি বলি, ফিনাইল মূলক বলি। তাহলে একটা ফিনাইল মূলক আর একটা হচ্ছে মিথাইল মূলক, তার সাথে একটা কিটন, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে মিথাইল ফিনাইল কিটন। খুব সিম্পল একটা নাম। পরবর্তীতে যদি এটাতে আসেন দুইটাতেই ফিনাইল আছে, তাহলে দুইটা ফিনাইল, তাহলে আমরা বলবো হচ্ছে ডাইফিনাইল কিটন। অ্যান্ড লাস্টলি এরকম একটা স্ট্রাকচারাল ফর্ম, খেয়াল করে দেখেন এখানে কিটন এবং অ্যালডিহাইড দুটো একসাথে মিক্স করা আছে। এইটা কিটন আর এটা হচ্ছে অ্যালডিহাইড। ওকে, তাহলে অ্যালডিহাইডের কিটনের মধ্যে মনে রাখবেন অ্যালডিহাইডের প্রায়োরিটি কিটনের প্রায়োরিটি থেকে বেশি, তাহলে অ্যালডিহাইড উপরে কিটন পরে। তো যেহেতু অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি, এটা একটা অ্যালডিহাইড যৌগ হিসেবে কম্পেয়ার করলে কিটনগুলো কি হবে, কিটনগুলো শাখা শিকল হিসেবে কাউন্ট হবে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তাহলে এটা যদি 1 নম্বর কার্বন হয়, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, তাহলে এটার নাম আমি বলতে পারি 3, 4। কিটনগুলোকে বলবো আমরা ডাইঅক্সো, অক্সো বলবো, সো দুইটা আছে যেহেতু, সো ডাইঅক্সো, 3, 4 ডাইঅক্সো পেন্টানেল 1, অথবা আপনি বলতে পারেন পেন্ট 1L। ওকে, এভাবে আপনি কিটনের নামকরণগুলো করতে পারবেন। সো অ্যালডিহাইড, কিটন এবং পরবর্তীতে অ্যালডিহাইড কিটনের মিক্সচারগুলোর নামকরণ কীভাবে হয় আশা করি বুঝতে পারছেন। এবার আসুন আমরা একটু কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণগুলো দেখি। কার্বক্সিলিক অ্যাসিড বলতে কি বোঝায়? RCOOH, দ্যাট মিনস যেখানে COOH বা কার্বক্সিলিক মূলকের প্রেজেন্স থাকে সেটাই হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড। তো এদের নামের লাস্টে কি যুক্ত হয়? আইদার নোইক অথবা ওইক অ্যাসিড যুক্ত হয়। নোইক কখন যুক্ত হবে? যখন হচ্ছে আমার শব্দ ইউজ করা হবে, শব্দের শেষে নোইক অথবা নাম্বারের শেষে ওইক অ্যাসিড আমরা যুক্ত করতে পারবো। তো প্রথম যে যৌগটা আছে, যৌগটার ক্ষেত্রে দেখেন এখানে 3টা কার্বন আছে, 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড, সো এটাকে আমরা বলবো হচ্ছে প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। পরবর্তীটা দেখেন এটা একটা স্ট্রাকচারাল কম্পাউন্ড দেওয়া আছে, অ্যান্ড এইখানে এই মূলকটাই হইতেছে আমার COOH, মানে অ্যাসিড মূলকটা। তাহলে নাম্বারিং অলওয়েজ মনে রাখবেন, অ্যাসিড যেহেতু আছে, অ্যাসিড নিজেই একটা 1 নম্বর কার্বন, তাহলে 1, 2, 3, 4, 5 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড, এবং এর 2 নম্বরে একটা ব্রাঞ্চ বা শাখা আছে। তো এটার নাম কি বলবো আমরা? এটার নাম বলবো আমরা 2-মিথাইল প্রোপানোইক অ্যাসিড। খুবই সিম্পল একটা নেম। পরবর্তীতে আসছেন এটা একটা সাইক্লো যৌগ, সাইক্লোপেন্টেন বেসিক্যালি। তাহলে এটাকে আমরা কি বলবো? সাইক্লোপেন্টেন। এবং এই মূলকটার জন্য এটাকে আমরা কি বলবো? আমরা বলবো সাইক্লোপেন্টেন কার্বক্সিলিক অ্যাসিড। ওটাকে আলাদা করে নামকরণ করার দরকার নাই, এটাকে ডিরেক্টলি কার্বক্সিলিক অ্যাসিডে আমি লিখতে পারবো। আচ্ছা, আমার হাতের ডান পাশে দেখেন অনেকগুলো কার্যকরী মূলকের একটা সিরিয়াল লেখা আছে। এটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে প্রায়োরিটি লিস্ট। দ্যাট মিনস কোন মূলকটার প্রায়োরিটি বেশি, কিসের ক্ষেত্রে প্রায়োরিটি? নাম্বারিংয়ের ক্ষেত্রে প্রায়োরিটি। এই লিস্টের উপরের দিকে যে আছে তার প্রায়োরিটি সব থেকে বেশি প্রায়োরিটি অ্যাসিড, তারপর অ্যাস্টার, তারপর অ্যাসাইল হ্যালাইড, অ্যাসিডামাইড, সায়ানাইড, অ্যালডিহাইড, কিটন, অ্যালকোহল, অ্যামিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। এই সিরিয়ালই হচ্ছে আমার মূলকগুলো প্রায়োরিটি পাবে। যার প্রায়োরিটি যত বেশি ওই যৌগটার আধিক্য বা ওই যৌগটাতে সেই মূলকটার আধিক্য সব থেকে বেশি হবে। তো এই যৌগটা দেখেন, এই যৌগটাতে আসলে 2 ধরনের মূলকের মিক্সড আপ আছে। যেমন এই জায়গাটাতে হচ্ছে আমার অ্যাসিড মূলকটা কাজ করতেছে, এই জায়গায় আমরা OH মূলকটা মানে অ্যালকোহলের মূলকটা কাজ করতেছে। তো আইদার আপনি এটাকে দুইটাকেই মূলক হিসেবে চিন্তা করতে পারেন, অথবা একটাকে ব্রাঞ্চ বা শাখা হিসেবে চিন্তা করে আরেকটাকে মূলক হিসেবে চিন্তা করতে পারবেন। তো আমি দুটোই দেখাই। এটাকে যদি আমি ব্রাঞ্চ বা শাখা হিসেবে চিন্তা করি, তাহলে OH একটা ব্রাঞ্চ, এটা আমার 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। OH যদি একটা শাখা হয়, আমি এটাকে কি বলবো? আমি এটাকে বলবো 3 হাইড্রক্সো, 5টা কার্বন যেহেতু, তাহলে পেন্টানোইক অ্যাসিড। আর আপনি যদি OH-কে ব্রাঞ্চ হিসেবে না ধরে শাখা হিসেবে দেখতে চান, দ্যাট মিনস এটাকে আমি মূলক হিসেবে দেখতে চাই, তাহলে আমি এটাকে কী লিখবো? পেন্ট 3 অল 1 উইক অ্যাসিড। এটাও লিখতে পারবো, কোনো সমস্যা নাই। পরবর্তীতে এটা আসেন, এখানে 2টা OH আছে আর একটা উইক অ্যাসিড আছে। তো এটাকে আপনি দুইভাবে লিখতে পারবেন। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে কি লিখতে পারবো? 2,3 ডাইহাইড্রক্সো বিউটানোইক অ্যাসিড। অথবা আরেকটা ওয়ে কি? আরেকটা ওয়ে হচ্ছে দুইটা আমি সবগুলোকেই মূলক হিসেবে কনসিডার করব। তাহলে কি লিখতে পারবো? যে বিউট 2,3 ডাইঅল, যেহেতু অ্যালকোহল, অ্যান্ড 1 উইক অ্যাসিড। সো আমি এই বেসিসেও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এটা তো দেখেন এখানে হচ্ছে এইখানে একটা অ্যাসিড আছে,
এখানে একটা অ্যাসিড আছে, তাহলে যে কোনো একটাকে 1 নাম্বার ধরেন, এটা 2 এটা 3, তাহলে কি আছে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে আমি এটাকে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো প্রোপেন, 3 কার্বন মানে প্রোপেন ডাইউইক অ্যাসিড। সো এই হচ্ছে মোটামুটি অ্যাসিডের নামকরণ। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. অ্যাসিডের সাথে অন্য কোনো মূলকগুলো যদি মিক্সড আপ থাকে তাহলে তাদের নামকরণগুলো করতে পারবো। তো সবসময় প্রায়োরিটি লিস্টটা মাথায় রাখবেন, যদি প্রায়োরিটি লিস্টটা মাথায় রাখতে পারেন এইটার বেসিসে আপনি নামকরণ খুব ইজিলি করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, এবার আমরা শিখবো হচ্ছে অ্যামিনের নামকরণ। অ্যামিন বলতে কি বোঝানো হয়, সেটা হচ্ছে আমার আর এর সাথে অ্যালকাইল মূলকের সাথে যদি NH2 মানে অ্যামিন যুক্ত থাকে। তো অ্যামিনকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি। সো এদের ডিগ্রি কীভাবে কনসিডার করা হয়, এদের নাইট্রোজেনটা নিজেই অ্যালফা হিসেবে কাজ করে। অ্যালফার সাথে যেহেতু একটা অ্যালকাইল মূলক আছে সেটা 1 ডিগ্রি, এটা যদি আমার মূলক হয় এর সাথে যেহেতু আমার 2টা অ্যালকাইল মূলক আছে সো এটা 2 ডিগ্রি, এটা যদি আমার মূলক হয় এর সাথে আমার 3টা অ্যালকাইল মূলক আছে সো এটা আমার 3 ডিগ্রি। ঠিক আছে, তো দেখেন এখানে একটা 1 ডিগ্রি অ্যামিন লেখা আছে। এই 1 ডিগ্রি অ্যামিনটার নাম কীভাবে করবেন, প্রথমত এটা নেমিং করার জন্য আপনি এইটাকে চুজ করে নেবেন এবং অ্যামিন মূলকটা যেদিকে আছে সেই কার্বনটাকে আমি 1 নাম্বার কার্বন হিসেবে কনসিডার করব। ওকে, তাহলে এইটাকে আমরা ব্রাঞ্চ হিসেবেই কনসিডার করি বেসিক্যালি। তাহলে আমরা এটাকে বলবো 1 অ্যামিনো বিউটান, যেহেতু 4টা কার্বন আছে অ্যালকেনের মতো করে বলবেন বিউটান। পরবর্তীতে দেখেন এখানে সব থেকে বেশি কার্বন 3টা, তাহলে এটা যদি 1 নাম্বার কার্বন হয় এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা ব্রাঞ্চ এটা ব্রাঞ্চ। তাহলে নাম কি বলবো দেখো, আমরা বলবো 2 অ্যামিনো 2 মিথাইল 3 কার্বন বিশিষ্ট চেইন যেহেতু, তাহলে প্রোপেন। আশা করি বুঝতে পারছেন। এর পরবর্তীতে দেখেন এটা একটা 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিনটার ক্ষেত্রে কি করবেন, 2 ডিগ্রি অ্যামিনটার ক্ষেত্রে এটা একটা 1 ডিগ্রি অ্যামিন ছিল, সো নামটা এরকম। যখন 2 ডিগ্রি হবে তখন দেখেন এর 2 সাইডে অ্যালকাইল মূলক আছে। তো আপনি যে কাজটা করবেন, একটা ছোট্ট ট্রিক, এটা মাথায় রাখেন জাস্ট, যে আমার মূলকটার সাথে যেই পাশে সব থেকে কম কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক থাকবে ওটাকে আমরা একটা বাক্সবন্দি করব, ধরে রাখেন এরকম একটা বাক্সবন্দি করে ফেলবেন। এরপর এই বাক্সের নামটা আপনি আলাদা করে করবেন, এটার নাম হচ্ছে এরকম N মিথাইল অ্যামিনো। তো এটার নাম্বারিংটাকে এরকম 1 2 3 4 না লিখে N লেখা হয়, N মিথাইল এবং এটার নাম হচ্ছে অ্যামিনো। তাহলে এই বাক্সের নাম হচ্ছে N মিথাইল অ্যামিনো। এটা হচ্ছে আমার কার্বন চেইন, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। সো আমার এই বাক্সটা কত নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে লিখবেন 1 N মিথাইল অ্যামিনো, আর 3টা কার্বন মানে হচ্ছে প্রোপেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে এটাতে আসেন, এইটা 3 ডিগ্রি অ্যামিন। সো আপনি ট্রাই করবেন ছোটোগুলোকে একটা বাক্সবন্দি করার। সো এই হচ্ছে আমার বাক্সটা। তাহলে এটার নাম কি লিখতে পারবো, এটার নাম আমি বলবো NN ডাইমিথাইল অ্যামিনো। তাহলে নাম্বারের জায়গায় আমরা কি ইউজ করতেছি, N ইউজ করতেছি, 2টা মিথাইল আছে সো NN ডাইমিথাইল অ্যামিনো। এটা হচ্ছে আমার বাক্সটার নাম। এটা মেইন কার্বন চেইন, সো এটা 1 2 3 4, 1 নাম্বারের সাথে যুক্ত আছে 1 NN ডাইমিথাইল অ্যামিনো, 4টা কার্বন মানে হচ্ছে বিউটান। তারপরে আসেন, এটা হচ্ছে আমার বাক্সবন্দি জায়গাটা। তাহলে এটার নাম কি হবে, ইথাইল আছে মিথাইল আছে, তো আমি এটাকে বলতে পারবো N ইথাইল N মিথাইল অ্যামিনো। এবার দেখেন এটার নিচে একটা সাব আছে, তাহলে কাউন্ট এখান থেকে শুরু হবে 1 2 3 4 5। তাহলে বাক্সটা কত নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, 2 নাম্বার কার্বনের সাথে, তাহলে সামনে কি বসবে, 2 বসবে। তাহলে 2 N ইথাইল N মিথাইল অ্যামিনো, 5টা কার্বন মানে হচ্ছে পেন্টেন। সো এই হচ্ছে অ্যামিনের নামকরণ। বাক্সবন্দি করা শিখে ফেলেন, তাহলে আপনি অ্যামিনের নামকরণগুলো খুব ইজিলি করতে পারবেন। এখন আসেন, এখন আমরা শিখবো হচ্ছে ইথারের নামকরণ। ইথারের স্ট্রাকচার কি, ROR। ইথারের নামকরণের ক্ষেত্রেও বাক্সবন্দির রুলটা আমাদের কাজ করবে, যেটা আমরা একটু আগে অ্যামিনে শিখে আসছি। কারণ মাঝখানে ও থাকে, 2 পাশে 2টা অ্যালকাইল মূলক থাকে। তো অলওয়েজ নিয়মটা সেম, যে পাশে আমার ছোটো অ্যালকাইল মূলকটা আছে সেটাকে আমি বাক্সবন্দি করব। তো বাক্সবন্দি করার জন্য দেখেন এই পাশে আসলে 2টা একই রকম অ্যালকাইল মূলক, তাহলে যে কোনো একটাকে বাক্সবন্দি করেন। তাহলে মিথাইল প্লাস অক্সিজেন, এটাকে আমরা বলি হচ্ছে মিথক্সি, এবং 1 কার্বন বিশিষ্ট এটাকে আমরা বলি হচ্ছে মিথেন। তো এটাকে আপনি বলতে পারেন 1 মিথক্সি মিথেন। ওকে, পরবর্তীতে দেখেন এখানে এটা ছোট, তাহলে এটাকে কি বলবেন, মিথক্সি, এবং এই 2 কার্বন বিশিষ্ট এটাকে আপনি বলবেন ইথেন। এটাকে আপনি বলতে পারেন 1 মিথক্সি ইথেন, 1 না দিলেও চলে একটার ক্ষেত্রে।
এটার ক্ষেত্রে দেখেন এখানে 3টা কার্বন, এখানে 2টা কার্বন, তাহলে অক্সিজেন যেটাতে ছোট কম কার্বন আছে সেটার সাথে বাক্সবন্দি করবেন। অ্যান্ড এটা নাম্বারিং হবে এরকম 1 2 3। তাহলে কি বলবো আমি, 2 ইথক্সি, আর 3 কার্বন মানে হচ্ছে প্রোপেন। এরপর আসেন, এটা তো দেখেন অবশ্যই এই অক্সিজেনের এই পাশটা ছোট, তাহলে এটা বাক্সবন্দি হবে। এইটা মেইন চেইন, তাহলে 1 2 3, আর এটা হচ্ছে ব্রাঞ্চ। তাহলে নাম কি হবে এটার বলেন? আমরা বলবো 2 মিথক্সি 2 মিথাইল 3 কার্বন বিশিষ্ট, তাহলে প্রোপেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখেন এপাশে যে কোনো একটাকে বাক্সবন্দি করেন, তাহলে এটার নাম হচ্ছে ফিনাইল মূলক। ফিনাইল মূলকের সাথে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে কি বলবো, ফিনক্সি। আর এটা ফিনাইল থেকে এটাকে আমরা বলবো হচ্ছে বেনজিন, তাহলে আমরা বলবো 1 ফিনক্সি বেনজিন। সিম্পল। পরবর্তীতে এটাতে দেখেন এটাকে আমি বাক্সবন্দি করবো, কারণ এটাতে অ্যালকোহল মূলক আছে, এটা আমরা বাক্সের মধ্যে অবশ্যই ঢোকাবো না, শুধু অ্যালকাইল মূলকটাকে ঢোকাবো। তাহলে এটার নাম কি বলতে পারবো, 1 ইথক্সি, শুধু এতটুকুর নাম কি হবে, অবশ্যই আপনি জানেন এটার নাম হবে ইথানল, যেহেতু OH আছে, তাহলে 1 ইথক্সি ইথানল। পরবর্তীতে এটাতে আসেন, এই অক্সিজেনের দেখেন এই পাশে আছে হচ্ছে ফিনাইল, এই পাশে আছে 2 কার্বন, তাহলে ফিনাইলটা অবশ্যই বাক্সবন্দি হবে। আবার এটা যদি 1 নাম্বার কার্বন হয়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তাহলে 3 আর 4 ক্লোরো আছে, তাহলে কি বলবা, 3 4 ডাইক্লোরো, শাখা শিকলের নাম শেষ, তাহলে ফিনক্সি। ফিনক্সি, এটার নাম কি, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। তো এভাবে বাক্সবন্দি করে ফেলতে পারলেই নামকরণ করা খুবই ইজি। আশা করি ইথার বুঝতে পেরেছেন। এই দিয়ে আমাদের IUPAC নামকরণের সমাপ্তি ঘোষণা করছি আমরা। তো এই IUPAC নামকরণ আরও অনেক আছে। আপনি আমাদের যেহেতু লক্ষ লক্ষ জৈব যৌগ আছে, প্রত্যেকটার জন্য আসলে নামকরণ এভাবে করতে হবে আপনাদেরকে। তো এই বেসিক নিয়মগুলো যদি মনে রাখতে পারেন, যে কোনো ধরনের নামকরণ যদি আপনাদের সামনে আসে, আপনারা আসলে নামকরণগুলো করে ফেলতে পারবেন। তো আরও বেশি বেশি প্র্যাকটিস করেন নামকরণ, আশা করি নামকরণে পরবর্তীতে আর কোনো সমস্যা আপনি ফেস করবেন না। যদি কোনো নামকরণে আটকায় যান, তাহলে কাইন্ডলি একটু ভিডিওটা আরেকবার দেখে নিন। এই রুলসগুলো ফলো করলে আপনি নাম